অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা ভ্রমণ কাহিনী বিনি সুতোয়। গল্পটি আমি মোট ৮টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ৪টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি আপনাদের জন্য পড়ছি গল্পটির ৫ম পর্ব। ধরাচোরা পড়া অবস্থায় আমার চেহারা নিশ্চয়ই হাস্যকর ছিল। আমি তাই মুখ ঘুরিয়ে নিলাম। এখনো নাক এবং গাল শিরশির করছে। এগুলো নির্ঘাত ফাটবে। আজ দাড়ি কামাইনি। এখানে থাকতে হলে আমি কখনোই দাড়ি কামাতাম না। কিন্তু এখন বাসের গরমে এগুলোকে গায়ে রাখা মুশকিল হচ্ছে। অতএব খোলস খুলতে লাগলাম। সুটকেস খুলে সেগুলোকে ভেতরে ঢোকানোর পরিশ্রম করতে ইচ্ছে হলো না। শুধু সোয়েটার পরে সিগারেট বের করে আগুন জ্বালাতেই কানে এলো, এক্সকিউজ মি। তাকালাম। সুন্দরী নিজের সিট থেকে এগিয়ে এসেছেন সিগারেট মুখে। অতএব তার মুখাগ্নি করতেই হলো। তিনি ধোঁয়া ছেড়ে হাসলেন। থ্যাঙ্কস। তারপর নিজের আসনে ধপ করে বসে পড়লেন। দেখলাম তার অঙ্গেও কোনো শীতবস্ত্র নেই। এমন হিমেল রাতে বাসের ভেতরটা যতই আরামদায়ক হোক না কেন যন্ত্রের কল্যাণে, বাইরের দিকে তাকালে প্রাণ উড়ে যায়। তখন মেয়েটি সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বইয়ের পাতা উল্টাচ্ছে। কি বই? এখানে এসে কোনো ছেলে মেয়েকে বই নিয়ে ঘুরতে দেখিনি। রাতযাত্রায় লোকে সাধারণত ক্রাইম ফিকশন পড়ে, কিন্তু সেগুলো তো এমন মোটা হয় না। সুন্দরীর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তার পাশের গাড়ির দেয়ালে ছাইদানি রয়েছে। সেখানে সিগারেটের শেষ টুকরো আগুন শুদ্ধ রেখে দিল, একবারও না তাকিয়ে। আর চোখে লক্ষ্য করে যাচ্ছিলাম, টুকরোটা ছাইদানির ভেতরে পড়ল না, কানায় লেগে আছে। তারপর ঝাঁকুনিতে টুপ করে সুন্দরীর পাশে পড়ে গেল। অস্বস্তি হলো। এই অবস্থায় সিগারেট নিভে যেতে পারে, আবার উল্টোটাও হওয়া সম্ভব। এবং সেটা হলে সুন্দরীর নিশ্চয়ই ভালো লাগবে না। আমি কথা না বলে পারলাম না। এক্সকিউজ মি। সুন্দরী তাকালেন বেশ বিরক্ত হয়ে। হাতে বই ধরাই আছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একবার উঠে দাঁড়াবেন। কপালে ভাঁজ পড়ল। আপনার মতলবটা কি? কোনো মতলব নেই, শুধু সিগারেটের আগুনটাকে আমি বিশ্বাস করি না। মানে? সুন্দরী ঘাড় ঘুরিয়ে ছাইদানির দিকে তাকালেন। ওটা আপনার পাশে পড়েছে। শোনা মাত্র চলন্ত বাসে যেভাবে লাফিয়ে উঠলেন তিনি, তা দেখার মতো। আসনে পড়ে টুকরোটি গড়িয়ে গেছে পেছনের খাঁজের ভিতরে। আমি উঠে সেটিকে তুলে ছাইদানিতে ফেলে দিয়ে বললাম, ব্যাস, হয়ে গেল। গলার স্বর পাল্টে গেল নিমিষেই। ও, সো নাইস অফ ইউ। আপনি না বললে নির্ঘাত আমার একটা কিছু হয়ে যেত। জানেন, আমার না আগুনে কিছু হবার ফাঁড়া আছে। ও ভগবান, আপনি কি ভালো। ফাঁড়া? যাক চলে। এ তো একেবারে আমাদের দেশি কথাবার্তা। ঠিক শুনলাম তো? ছেলেবেলায় পিসিমা আমাকে বলতেন, খবরদার জলে নামবি না, জলে তোর বিরাট ফাঁড়া আছে। সেই ভয়ে আজ পর্যন্ত সাঁতারই শেখা হলো না। হেসে বললাম, আপনার আগুনে আর আমার জলে। সুন্দরী আমার দিকে সরে এসে বললেন, তাই? জল কিন্তু হার্মলেস। সাঁতারটা শিখে নিতে পারলে কোনো ভয় নেই, শুধুই আরাম। ২ বছর আগেও আমি সাঁতার কাটতাম, কিন্তু আগুনের সঙ্গে কোনো রফা করা চলে না। সাঁতার তো সবাই শিখতে পারে না। যারা পারে তারা এগিয়ে যায়, আমার মতো কেউ শুধুই হাবুডুবু খায়। আমি হাসলাম। বাহ, আপনি তো চমৎকার কথা বলেন। দর্শনের গন্ধ পাচ্ছি। আগুন নিয়ে কিছু বলুন, মনে রাখার মতো কিছু। সুন্দরী আরো সরলেন। আগুন, আগুন যে হাতের মুঠোয় লুকিয়ে রাখতে চায়, সে ভুলে যায় একটু বাদেই তার আঙুলগুলো পড়ে যাবে। সঙ্গে সঙ্গে এমন জোরে হাততালি দিয়ে চিৎকার করে উঠলেন সুন্দরী যে সামনের সিটের আধা ঘুমন্ত মানুষেরা ফিরে না তাকিয়ে পারল না। সুন্দরী হাত বাড়ালেন। আমি অ্যান, আসছি সান ডিয়েগো থেকে। আমি সমরেশ, বেড়াতে এসেছি এদেশে। কোথায় দেশ আপনার? আপনি নাম শোনেননি, ভারতবর্ষ। ইংরেজিতে ভারতবর্ষ বলা যায় না, ইন্ডিয়া বলতে হয়। আজ যখন আমরা অনেক দেশি জায়গার ইংরেজি নাম বাতিল করে দেশি চালু করছি, তখন খোদ দেশটার বিদেশি নাম আঁকড়ে ধরে আছি কেন? বাংলাদেশ তো তা করেনি। আমরা এখন মিডনাপুর বা বারডোয়ান বলি না, কিন্তু অবাঙালির কাছে ক্যালকাটা বেরিয়ে আসে। কিন্তু এই অবস্থাটা বদলানো দরকার। ইংরেজিতে কেন আমরা ভারত শব্দটা চালু করব না? এইসব কথা এই মুহূর্তেই আমার মনে এসেছিল।
সুন্দরী হাসলেন। দেশটা এশিয়ার কোথাও, তাই না? ওকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের অনেক শিক্ষিত ছেলেমেয়ে চট করে কঙ্গো কোথায় বলতে পারবে না। ভারত সম্পর্কে আলাদা করে ভাবার তো কোনো কারণই নেই আমেরিকান সাধারণ মানুষের। ওদের খবরের কাগজ বা টিভিতে ভারত খুব কম সময় হেডলাইনে এসেছে। অতএব সুন্দরীকে বোঝাতে হলো ভারত খুব প্রাচীন দেশ। সভ্যতার প্রাথমিক উত্থান সে দেশে হয়েছিল। আয়তন কম নয়। একদিকে চীন আর বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান। শোনামাত্র তিনি চোখ বন্ধ করে বললেন, বুঝেছি। বাংলাদেশ কোথায় আমি জানি। হাঁ হয়ে গেলাম। মাত্র ২০ বছর আগে যে দেশ স্বাধীন হয়েছে তার আয়তন ভারতের সঙ্গে তুলনায় আসে না, তার কথা সুন্দরী জানে, অথচ ভারত অজানা। সুন্দরী বললেন, সান ডিয়েগোতে আমাদের পাড়ায় ৪ জন বাংলাদেশি থাকে। ওরা যা রোজগার করে তার বেশিরভাগই দেশে পাঠায়। তাই স্যাটারডে নাইটে কোনো মেয়ে ওদের সম্পর্কে ইন্টারেস্ট দেখায় না। একটা রেস্টুরেন্টে ওদের একজন রান্না করে। ছেলেটা ভালো। ওয়ার্ল্ডের ম্যাপ এনে সে আমাকে তার দেশ দেখিয়েছিল। বিশ্বাস করুন, আমি অবাক হয়েছিলাম, ঈর্ষিত হইনি। এইসব সময়ে বাঙালি হিসেবে গর্ব হয় আমার। আমরা এপারে বসে যা পারিনি ওপারে ওরা তা পেরেছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশের এক বিরাট সংখ্যার মানুষ মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়েছেন জীবিকার সন্ধানে। দেশে বসে গরিব সংসারের বোঝা না বাড়িয়ে এরা বিদেশে গিয়ে অর্থ উপার্জন করছেন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে। এই আমেরিকায় যত বাংলাদেশি আইনসম্মতভাবে বাস করেন তার দ্বিগুণ আছেন বাধ্য হয়ে, বেআইনি হয়ে। মাঝে মাঝে মার্কিন সরকার লটারির মাধ্যমে এদের নাগরিক করে দেন। একই অবস্থা কানাডায়। পশ্চিম বাংলার বাঙালিরা আমেরিকায় এদের তুলনায় সংখ্যায় অনেক কম। অথচ আজ পর্যন্ত কোনো বাঙালির বাড়িতে পার্টি হলে আমি বাংলাদেশিদের নিমন্ত্রিত হতে দেখিনি। আমাদের গ্রাম্য রাজনীতি করা মানসিকতা অত হাজার মাইল দূরেও বেশ অটুট রেখেছি। একথা কে অস্বীকার করবেন? একজন বাংলাদেশির বাড়িতে গেলে যে আদর যত্ন পাওয়া যায়, তা এদেশীয় বাঙালিদের অনেকেই করতে পারেন না। অতএব কোনো বিদেশি যখন বলেন বাঙালিরা থাকেন বাংলাদেশে, তাদের জাতীয় গান রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ তাদের কবি, তখন মেনে নিতে বাধ্য আমরা। বাংলাদেশে লেখা গল্প উপন্যাসের মান সম্পর্কে অনেকে সন্দেহ করেন, কিন্তু কবিতা খুব এগিয়ে গেছেন তারা। বাংলাদেশের পাঠক আমাদের লেখা যে ভালোবাসা নিয়ে পড়েন, তার ১ ভাগ ভালোবাসাও এদেশের পাঠকের নেই ও দেশের সাহিত্য সম্পর্কে। সুন্দরীর সঙ্গে আলাপ জমে গেল। সেই হিমেল রাত্রে দূরপাল্লার গ্রেহাউন্ড বাসে চমৎকার সময় কেটে যেতে লাগলো আমার। সুন্দরীর পুরো নাম অ্যান ব্রডি। আসল বাড়ি মেক্সিকোতে। বিয়ে করে এসেছিল সান ডিয়েগোতে। পাত্র বীমা কোম্পানির দালাল। ভালো রোজগার। কিন্তু বয়সে অন্তত ২৫ বছরের বড়। আমি এর আগে মেক্সিকার কোনো মহিলার সঙ্গে গল্প করিনি। হঠাৎ আমার নিজের পিসিমার কথা মনে পড়ছিল। তিনি আমার দ্বিতীয় জননী। ১০-এ বিয়ে, ১১-তে বিধবা। তারপর প্রায় ৬৫ বছর পিতার সংসারে থেকে ভাই এবং ভাইপোকে বড় করতে সাহায্য করেছেন। একই রকম চরিত্র কিছুদিন আগেও বাংলাদেশের অনেক সংসারেই দেখা যেত। বাল্যবিবাহ উঠে গেছে অনেক কাল। বিধবা বিবাহ স্বাভাবিক ঘটনা। একান্নবর্তী পরিবারও ভেঙে গিয়েছে। তাই এসব মানুষের অস্তিত্ব লোপ পেয়েছে। পিসিমা কথা বলতে খুব ভালোবাসতেন। এই কারণে পিতামহ তাকে প্রায়ই ভর্ৎসনা করতেন। কিন্তু তাতে চৈতন্য ফেরেনি। কোনো কথা গোপন রাখার অভ্যাসই ছিল না। আত্মীয়-স্বজনরা কোনো কথা নিজের মুখে না বলে সবাইকে জানাতে চাইলে তা পিসিমাকে গিয়ে বলতেন। সন্দেহ থাকতো না সবাইকে না বলা পর্যন্ত পিসিমা শান্তি পাবেন না। এখন মেয়েদের মুখ অনেক চাপা। সহজে কথা বের করা মুশকিল। আজকের দুপুরে আপনি অন্যমনস্কভাবে কোনো রূঢ় কথা বললে তিনি তা সযত্নের চেপে রাখতে পারবেন ২০টা বছর। ২০ বছর বাদে সময় সুযোগ মতো যখন সেটা বলবেন, তখন আপনি কুল পাবেন না। পিসিমা এটা কল্পনাই করতে পারতেন না। কেউ একটা জিজ্ঞাসা করলে পিতামহের ভাষায় তিনি ভর ভর করে ১০০ বলতেন। অ্যান ব্রডির মধ্যে পিসিমার সেই ব্যাপারটা আছে। নইলে নিজের আসন ছেড়ে আমার পাশে বসে তিনি কেন বলবেন? এড লোকটা কিন্তু খারাপ ছিল না। আমার চেয়ে অত বড় বলে বিয়ের আগে মায়ের খুব আপত্তি ছিল। আসলে ও ছিল মায়ের বয়ফ্রেন্ড, বুঝলে? আচ্ছা, ইন্টারেস্টিং। আমি হাসলাম। ঠিকই। ওর সঙ্গে আলাপের ৩ দিন আগে আমরা কয়েকজন বান্ধবী একটা সিনেমা দেখতে গিয়েছিলাম।
সমবয়সী ছেলেমেয়েদের মধ্যে বিয়ে হলে যে সমস্যা হয়, তাই ছবিটার বিষয়। ছবির একটি মেয়ে বলেছিল, আমি কিন্তু সুখী। কারণ আমার স্বামী বয়সে অনেক বড়। আমি তার কাছে স্বামীর ভালোবাসা আর পিতার স্নেহ দুটোই পাই। হাউস থেকে বেরিয়ে এসে আমার মনে হলো কথাটা ঠিক। আমার বাবা নেই, তার ভালোবাসা আমি পাইনি। যদি বিয়ে করি, বয়সে বড়, যে জীবন সম্পর্কে আমার চেয়ে অনেক অভিজ্ঞ, এমন লোককেই বিয়ে করব। সঙ্গে সঙ্গে টনিকে ডেকে বলে দিলাম, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আহ, কি বোকা ছিলাম তখন। অ্যান ঠোঁট কামড়ালো। টনিকে? আমি গল্পের মধ্যে ঢুকে গিয়েছি এতক্ষণে। টনি এভার্ট, আমার থেকে 1 বছরের বড়। কাজকর্ম জোটাতে পারিনি তখনও। মিষ্টি দেখতে, আমার সঙ্গে প্রেম করত, কাজ পেলেই বিয়ে করত। টনি তোমার প্রথম প্রেমিক? না না, তার আগে 3 জনের সঙ্গে ঘুরেছি, ভালো লাগেনি। ইনফ্যাক্ট টনির সঙ্গে আমি প্রথম ঘুমিয়েছি। তা টনি খুব দুঃখ পেয়েছিল, বুঝলে। বাবার কথাই। নিঃশ্বাস ফেললাম আমি। কাউকে দুঃখ দিয়ে নিজে সুখী হওয়া যায় না। 100 বার সত্যি। তাই হলো। এড লোকটা খারাপ না। বিয়ের পর ওর সঙ্গে চলে এলাম সান ডিয়েগোতে। ওখানকার সি ওয়ার্ল্ডে আমি একটা চাকরিও পেয়ে গেলাম। এড সিগারেট মদ খায় না, শুধু টিভি দেখে বাড়িতে থাকলেই। আমার আবার বেড়াতে খুব ভালো লাগে। এই নিয়ে ঝগড়া হতো। 10 মাসের মধ্যে আমার একটা বাচ্চা হয়ে গেল, ছেলে। ও না হলে ভালো ছিল। কেন? এর আরো বুড়িয়ে গেল। আমার সম্পর্কে কোনো ইন্টারেস্ট নিত না। আমরা ছুটির দিনে রেস্টুরেন্টে খাওয়ার কথা ভুলেই গেলাম। সবচেয়ে খারাপ কথা, ও শরীর সম্পর্কে ইন্টারেস্ট হারিয়ে ফেলল। প্রেম হলো আকাশের মতো, কিন্তু সেই আকাশটাকে দেখতে হলে মাটিতে দাঁড়াতে হবে। আর মাটি হলো শরীর। এইটা কে ওকে বোঝায়? খুব করুণ গলায় বলল অ্যান। দেহহীন প্রেম মানে ফুলহীন গন্ধ, আর দেহজ প্রেম মানে গন্ধহীন ফুল। এমন অনেক কথাই এর আগে শুনেছি, কিন্তু আকাশ আর মাটির এমন তুলনা প্রথম শুনলাম। সত্যি তো, প্রেমের জানালায় বসে আকাশ তো আর সারা জীবন দেখা যায় না, মাটিতেই নামতে হয়। আমি কোনো কথা বলছি না। বইটা কোলের ওপর বন্ধ করে রেখে অ্যান চুপচাপ বসেছিল। হঠাৎ চোখ খুলে বলল, এই, এত কথা আমি তোমাকে বলছি কেন? আমি খুব ভালো শ্রোতা, তাই। হাসলো অ্যান। তুমি খুব বুদ্ধিমান। হ্যাঁ, তারপর একদিন অ্যাড নিজেই আমাকে বলল, আমাদের আলাদা হওয়া উচিত। ওর কাছাকাছি বয়সের মেয়ে হলে আমি নাকি ওর সঙ্গে মানিয়ে যেতাম। ভাটার সঙ্গে জোয়ারের কখনোই মেলে না। ঠিক দুপুরে ভোর বেশি দূরের বলে মনে হয় না, কিন্তু বিকেল ফুরিয়ে গেলে দুপুরকে অনেক দূরের মনে হয়। কথাটা আমিও মেনে নিলাম। ডিভোর্স হয়ে গেল। ছেলে কোথায় এখন? এডের কাছে। ও বেচারা একা থাকবে কি করে বলো? কি সহজে জীবন গড়া এবং ভাঙার গল্প শোনালো অ্যান। ওর ইংরেজি উচ্চারণ বুঝতে আমার একটুও অসুবিধে হচ্ছে না। আমাদের ইংলিশ মিডিয়ামে অভ্যস্ত মেয়েরা এর চেয়ে অনেক কায়দা করে ইংরেজি বলেন। জন্ম থেকে যাকে ইংরেজি বলতে হচ্ছে, তার মাতৃভাষা ভিন্ন বলেই হয়তো আমার সুবিধা হচ্ছে তাকে বুঝতে। আমরা পাশাপাশি বসেছিলাম। একটি পূর্ণবয়স্কা সুন্দরী বিদেশিনী আমার পাশে। বাস ঘুমন্ত। শুধু সামনে তাকালে হেডলাইটের আলোয় রাস্তায় ছুটে যাওয়া ছাড়া অন্য কোনো প্রাণের জানান নেই। এরকম মুহূর্তকে রোমান্টিক করে তুলতে অনেক ইংরেজি ছবিতে দেখেছি, কিন্তু আমার কেবলই মনে হচ্ছিল মেয়েটি খুব দুঃখী। কিন্তু এই দুঃখ নিয়ে অ্যান মেক্সিকোতে ফিরে না গিয়ে পূর্ব দিকে চলেছে কেন? এই সময় ড্রাইভার ঝটপট আলো জ্বেলে দিলেন। লাউড স্পিকারে তার গলা শোনা গেল, সামনে ওকলাহামা সিটি আসছে, মিনিট 10 বাস দাঁড়াবে এখানে। যারা একটু কফি টফি খেয়ে নিতে চান তারা সুযোগ পাবেন। ঘড়িতে এখন রাত 3টে। এরই মধ্যে কখন এতটা সময় কেটে গেছে টের পাইনি। জানালার কাঁচ অস্বচ্ছ হওয়া সত্ত্বেও বুঝলাম আমরা একটা বরফে ঢাকা শহরে ঢুকে পড়েছি। রাস্তার আলোগুলো কেমন ভুতুড়ে। এই সময় মানুষের দেখা পাওয়া আশাই করা যায় না। বাস দাঁড়ালো গ্রেহাউন্ড বিল্ডিং এর গা ঘেঁষে। দরজা খুলতেই কিছু যাত্রী পা বাড়ালেন। কফির চেয়ে টয়লেটে যাওয়া আমার জরুরি ছিল। আমি উঠে দাঁড়াতেই অ্যান জিজ্ঞাসা করল, তোমার মাথা ঠিক আছে তো? এভাবে বাইরে পা দিলে জমে যাবে না? সম্বিত ফিরল।
আবার ধরাচোরা গায়ে তুললাম। অ্যানও উঠল। বাস থেকে নামতেই প্রচণ্ড কেঁপে উঠলাম। হাদি বাপস! একেই বলে ঠান্ডা। ব্লোয়ার দিয়ে গরম হাওয়া ছড়িয়ে স্ট্যান্ডের বরফ সরিয়ে দেয়া হচ্ছে। এক দৌড়ে গেট পেরিয়ে ভেতরে ঢুকে তবেই স্বস্তি। এই গ্রে-হাউন্ড আস্তানাটি বেশ বড়। গোটা ৬ গেট আছে। এক একটি রুটের বাস এক এক গেটে এসে থামে। অনেকটা প্ল্যাটফর্মের মতো। কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। চিহ্নগুলো বলে দিচ্ছে কোথায় রেস্টুরেন্ট, কোথায় টয়লেট। আমি টয়লেটের দিকে এগিয়ে গেলাম। এই একটি ব্যাপার আমার ঠিক বোধগম্য হয় না। আমাদের দেশে যেকোনো বারোয়ারি টয়লেটে ঢুকলে অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসে। বেশিরভাগ রেস্টুরেন্টেই অবশ্য এটির ব্যবস্থা নেই। বাস বা রেলের স্টেশনে যা আছে সেখানে ঢোকে কার সাধ্য। অথচ আমেরিকায় একেবারে উল্টো অভিজ্ঞতা হচ্ছে। মনে রাখতে হবে, আমেরিকার সাধারণ মানুষের অধিকাংশই সাধারণ জীবনযাপন করেন, কিন্তু পরিচ্ছন্নতা বোধ ওদের ঢের ঢের বেশি। বাতিল যা তা রাস্তায় ফেলে দেবার কথা বেশিরভাগই চিন্তাও করতে পারেন না। বেসিনে গরম জল ছিল, আর তার পাশেই বোতাম টিপে গরম হাওয়ার হাত শুকোনোর ব্যবস্থা। এমন একটা ঝকঝকে এবং আধুনিক টয়লেট ব্যবহার করবার জন্যে আমাকে পয়সা খরচ করতে হলো না। না দেখে এলে কারো মুখে এসব কথা শুনলে তাকে আমি দালাল ভাবতে পারতাম। শ্যামপুকুর পাড়ায় রকে বসলেই গবুদার সঙ্গে দেখা হবেই। নোংরা পাজামা আর হ্যান্ডলুমের পাঞ্জাবি, চোখে চশমা, এখন চুলে একটু সাদার ছোঁয়া। এমন এক বামপন্থী মানুষ খুব কম দেখেছি। ছাত্রাবস্থায় এসএফ করতেন, এখন পাড়ার নেতা। যে কোনো বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। চাকরি বাকরি করেননি, ২-৩টে টিউশনি করে ভাইয়ের সংসারে টিকে আছেন। যখন অনেক বামপন্থী ক্ষমতায় আসার পর গায়ে গতরে মাংস লাগাতে পেরেছেন, তখন গবুদার বুকের পাঁজর গোনা যায়। মানুষটি বোধহয় আজীবন কর্মী স্তরেই থেকে যাবেন। নেতা হওয়ার সৌভাগ্য হবে না। সেই বাসনা তার আছে বলে মনে হয় না। গবুদার সঙ্গে আমার প্রায়ই তর্ক হতো। বাম মানসিকতার একটু সমালোচনা শুনলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন। আমার মুখের উপরে বলতেন, শুনুন সমরেশ, আমি আপনার সব লেখা পড়েছি। আগে মানুষের কথা থাকতো, যেমন উত্তরাধিকার। একটা গল্পও মনে আছে, যার শেষে মধ্যবিত্ত নায়ক ব্যাঙাঝির মতো লেজ খসিয়ে ফেলেছিল। দারুণ! মানুষের লেখক হওয়ার সম্ভাবনা ছিল আপনার, কিন্তু আপনি নিজেকে বিক্রি করেছেন। হেসে জিজ্ঞাসা করেছিলাম, কার কাছে? এস্টাবলিশমেন্টের কাছে, বুর্জোয়া কাগজের কাছে। সেই কাগজ তো লক্ষ লক্ষ মানুষ পড়ে, তারা দাম দিয়ে কেনে। ড্রাগও তো মানুষ দাম দিয়ে কেনে। আমার লেখার কোন বিষয়টি আপনাকে এইসব ভাবতে সাহায্য করছে? ওই বানানো গল্প, নারী পুরুষের সেন্টিমেন্ট নিয়ে ব্যবসা। যা সত্য তাই নেই লেখায়। সত্যি কথা যদি লিখি, মানে এই বস্তির জানালার পাশে যে আস্তাকুর, তাহলে খুশি হবেন? আপনার উদ্দেশ্যটা কি তা জানতে হবে আগে। এই গবুদার কাছে আমেরিকার প্রশংসা করা মানে নিজেকে বিক্রি করা। হারে মশাই, আপনি এই কলকাতার টাটা বিড়লার বাড়িতে গিয়ে দেখুন কি ঝকঝকে আধুনিক ব্যবস্থা। চোখ টেরা হয়ে যাবে। কিন্তু তা নিয়ে লেখার কি আছে? আমাদের অনেক বামপন্থী নেতার বাথরুম কিন্তু আপনার শোয়ার ঘরের থেকে সুন্দর। বিরক্ত হয়ে গিয়েছিল গাবুদা। লোকটিকে আমি পছন্দ করি। যা ওকে অতকাল বোঝানো হয়েছে তাই তিনি আঁকড়ে ধরে আছেন। আমেরিকা মানেই তার কাছে খারাপ। কিন্তু আমেরিকার সাধারণ মানুষ যে আমাদের মতনই সাধারণ, তা উনি ভাবতে পারেন না। আর সেই সাধারণ মানুষকে তাদের নাগরিক অধিকার থেকে বুর্জোয়া সরকার বঞ্চিত করতে পারে না, এ সত্যও তার জানা। ও দেশে বেড়াতে গিয়ে এটুকু বোঝা যায় আমরা কতখানি বঞ্চিত। বাইরে বেরিয়ে এসে রেস্টুরেন্টের দিকে পা বাড়িয়ে দেখতে পেলাম কাউন্টারের পাশে দাঁড়ানো অ্যানের সঙ্গে মশগুল হয়ে গল্প করছে এক বিশাল সাদা। লোকটার হাত দেখে মনে হচ্ছিল ঢাউস ট্রাক চালানোই ওর পেশা। লোকটা নিশ্চয়ই অ্যানের পূর্ব পরিচিত, নইলে অমন ঘনিষ্ঠ হয়ে কথা বলতে পারে না। অস্বীকার করব না, আমার একটু খারাপ লাগলো। খানিকটা দূরত্ব রেখে কাউন্টারে পৌঁছে কফি চাইতেই অ্যানের গলা শোনা গেল। চিৎকার করে বলল, হাই স্যাম, তোমার কফি আমার কাছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম দু হাতে দুটো কফির কাপ নিয়ে সে হাসি মুখে এগিয়ে আসছে। ট্রাক ড্রাইভারটি একই জায়গায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। কফি নিলাম। অ্যান বলল,
তুমি টয়লেটে অনেক সময় নিয়েছ, চটপট খেয়ে নাও, বাস ছাড়তে বেশি দেরি নেই। আমি লোকটির কথা ভাবছিলাম, নিশ্চয়ই এখানে এসে দাঁড়াবে। কফিতে চুমুক দিয়ে বললাম, তোমার বন্ধু অপেক্ষা করছে। বন্ধু? অ্যান হেসে উঠল। বন্ধু হবে কেন? যেচে এসে আলাপ করলো। আমি একা শুনে বলল, ও খুব একা। দুজনে মিলে দুদিন যদি দোকা হওয়া যায় তাহলে ব্যাপারটা চমৎকার হয়। হাসি থামালো না অ্যান। আমি হতবাক। অচেনা কোনো ভদ্র রমণীকে এমন প্রস্তাব করা যায়? অ্যান বলল, আমি চুপচাপ শুনছিলাম। কেন জানো? মাথা নেড়ে না বললাম। তুমি যতক্ষণ ফিরে না আসছো ততক্ষণ একা থাকলে আরেকজন এসেই একই প্রস্তাব দেবে। আমার গায়ের রং যদি ধবধবে সাদা হতো তাহলে দিত না। এইসব উজবুকদের ধারণা স্প্যানিশ বা মেক্সিকান মেয়েকে একলা পেলেই সে শুতে রাজি হয়ে যাবে। মুখের ওপর না বলে ঝগড়াটা করা বোকামি। এদের ট্যাকল করতে হয় একটু ভান দেখিয়ে। চলো। খালি কাপ বাক্সে ফেলে দিল অ্যান। আমি ওকে অনুসরণ করলাম। কলকাতার রাস্তায় অ্যানকে দেখলে গায়ের চামড়ার তারতম্য ধরা আমাদের পক্ষে সম্ভব হতো না। এদেশের জহুরিরা বেশ বোঝে। বাসে কিছু নবীন যাত্রী উঠেছেন, ফলে তাদের জায়গা ছেড়ে দিতে অ্যান তার জিনিসপত্র আমার মাথার উপর সিলিংয়ে রেখে দিল। ধপ করে পাশে বসে বলল, স্যাম, এবার একটু ঘুমানো যাক, কি বলো? মাপ করো, তুমি আমাকে স্যাম বলো না, আমার নাম সমরেশ। 2-3 বার সে নামটা উচ্চারণ করলো, তারপর হাসলো। বাস চলতে আরম্ভ করতেই মেয়েটা ঘুমিয়ে পড়ল। মাথা একপাশে হেলানো, চুলগুলি চমৎকার। আমার ঘুম আসছিল না। কফি খাওয়ার পর জড়তাও চলে গেছে। সিটের একপাশে রাখা অ্যানের মোটা বইটি তুলে নিলাম। যাক চলে। এ দেখছি রূপচর্চার বই, কসমেটোলজি। পাতা উল্টে বুঝলাম শৌখিন পড়ার জন্য নয়, এ রীতিমতো পাঠ্যপুস্তক। কিছুই করার নেই, ঘুমও আসছে না, তাই পড়া শুরু করলাম। তুমি নিশ্চয়ই মনে রাখবে, ঈশ্বর তোমার যে রূপ দিয়েছেন তাই হলো স্বাভাবিক এবং সুন্দর। স্বাভাবিকের চেয়ে সুন্দর আর কি হতে পারে? একটা অধ্যায়ের শুরু এভাবেই হয়েছে। লেখক খুব বুদ্ধিমান, নইলে রূপচর্চার বই লিখতে গিয়ে বিপরীত দিক দিয়ে শুরু করতেন না। তুমি যখন স্নান করে আয়নার সামনে এসে দাঁড়াও, তখনই দিনের মধ্যে তোমার সেরা রূপটি ফুটে ওঠে। কোনো মেকআপই তাকে ম্লান করতে পারে না। তাহলে আলাদা করে রূপচর্চার কি প্রয়োজন? এইবার সেই ব্যাখ্যায় আসা যাক। এরকম একটা বই স্বাভাবিক সময়ে আমি আধ পাতাও পড়তাম না, কিন্তু ঘন্টা দুয়েক আমি বেশ কাটিয়ে দিলাম। একটা চোখকে কত রকম ভাবে সাজানো যায় এবং প্রতিটি রকম থেকে তার আলাদা চরিত্র কিভাবে উঠে আসে তা না পড়লে জানতে পারতাম না। এই বই পড়ে পরীক্ষা দিয়ে যে ডিপ্লোমা পাওয়া যায় তার সুবাদে বিউটি পার্লারে চাকরি হয়। একেবারে শেষে চাকরি করার সময় কিরকম ব্যবহার খদ্দেরদের সঙ্গে করতে হবে তার কিছু টিপস আছে। যে প্রৌঢ়া মহিলাটি দুপুরবেলা চুলে রং করাতে তোমার কাছে এসেছেন তার পছন্দ লালচে রং, কিন্তু তার চামড়া দেখে মনে হচ্ছে কালো ভালো মানাবে। সরাসরি এ কথা তাকে কখনোই বলবে না। লালচে চুল খুবই ভালো, তবে গতকাল মিসেস হাডসন কালো চুল করালেন। খুব মিষ্টি দেখাচ্ছিল তাকে। গল্প করার ঢঙে কথাগুলো বলে তুমি লাল রঙের দিকে হাত বাড়াবে। যদি দেখো ভদ্রমহিলা তার সিদ্ধান্ত বদলাচ্ছেন, তাহলে ভালো, কিন্তু কখনোই জোর জবরদস্তি করবে না। মনে রেখো, সিদ্ধান্তটি তিনি বাড়িতে বসেই নিয়েছেন। অনেক মহিলা তোমার কাছে নিজের সংসারের বা প্রতিবেশীর নানান গল্প করবেন। তুমি যখন কাজ করছো তখন তো তিনি মুখ বন্ধ করে বসে থাকতে পারেন না। সেই গল্পগুলো এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেবে। কখনোই আরেকজন খদ্দেরকে শোনা গল্প শোনাতে যেও না। মনে রেখো, এলাকাটা যত বড়ই হোক না কেন, কথার গতি বাতাসের থেকে বেশি। তোমার খদ্দের কিন্তু তোমার উপরই বিরাগভাজন হবেন, যার জন্য তুমি চাকরি খোয়াতে পারো। বইটি আমার পছন্দ হলো। এখন পৃথিবীর নানান বিষয় নিয়ে কতই না চমৎকার বই লেখা হচ্ছে, আমরা তার কোনো খবরই রাখি না। কাঁধে চাপ পড়ছে। বাসের গতির সঙ্গে যে ঈষৎ দুলুনি, তাতেই অ্যানের মাথা চলে এসেছে আমার কাঁধের উপর। বালিশের কাজ করছে এখন কাঁধ। কি নিশ্চিন্তে ঘুমিয়ে চলেছে মেয়েটা। কয়েক ঘন্টা আগেও আমরা কেউ কাউকে চিনতাম না। অবশ্য 10 বছর একসঙ্গে থেকেও কি আমরা পরস্পরকে চিনতে পারি? আজকাল কলকাতায় মা বাবার সম্বন্ধ করার পর
ছেলে মেয়েকে দুদিন পরস্পরকে চেনার জন্য মেশার সুযোগ দেন। কতটা চেনা যায় তাতে? আমাদের দুই সহপাঠী এবং সহপাঠিনী এখনো বিয়ে করেনি। ছেলেটি প্রস্তাব দিয়েছিল, মেয়েটি বলেছিল ভেবে দেখি। ভাবতে ভাবতে 25 বছর কেটে গেল, এখনো তার ভাবা শেষ হলো না। যেহেতু মেয়েটি অন্য কাউকে বিয়ে করেনি, তাই ছেলেটিকেও অপেক্ষা করতে হচ্ছে। ব্যাপারটা বিশ্বাস করা কঠিন, কিন্তু সত্যি। আবার অফিসের দুটি মানুষ সকালে পরিচিত হয়েছে, পরের সপ্তাহে তারা সই করে বিয়ে করেছে, এই খবরও জানি। মেয়েটি আমার পরিচিত। এত তাড়াতাড়ি কি করে সম্ভব হলো? শুনে সে বলেছিল, অচেনা একটা লোককে বাড়িতে ডেকে এনে মন্ত্র পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। তখন আমাদের দেশের মেয়েরা তো বলে না এত তাড়াতাড়ি কি করে সম্ভব। টুলসা হয়ে স্প্রিংফিল্ডে পৌঁছলাম আমরা 10:30টায়। ইতিমধ্যে ঘুম ভেঙেছে অ্যানের, চুলটুল ঠিক করে নিয়েছে সে, একটু সাজুগুজু হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় নামছো জানা হলো না। স্প্রিংফিল্ড। সে হাসল, একটু লজ্জা লজ্জা হাসি। তুমি? আমি তো যাব অনেক দূর, কিন্তু একটানা 12 ঘন্টা জার্নি করে এখন বেশ ক্লান্তি লাগছে। এখানে একটু রেস্ট নিলে কেমন হয় তাই ভাবছি। খুব ভালো হয়, চলো চলো, নেমে পড়ো। সারা রাত ঘুম নেই, ঘন্টা চারেক টান টান ঘুমাতে চাই। স্প্রিংফিল্ডের দেখলাম একই দশা, বরফ চারপাশে, তবে ঠান্ডাটা অতটা নয়। সুটকেস নিয়ে অ্যানের সঙ্গে গ্রেহাউন্ড বিল্ডিংয়ে ঢুকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাবে? ওকে আমি টেলিফোন করেছিলাম আমাকে রিসিভ করার জন্যে। কাকে? টনি এভার্ট। আরে যার কথা তোমাকে রাত্রে বললাম। মনে পড়ল, অ্যানের প্রেমিক যে খুব দুঃখ পেয়েছিল। সে এখানে থাকে বুঝি? হ্যাঁ, আমি ঠিক করেছি টনিকেই বিয়ে করব। সে এখনো অবিবাহিত? না, বিয়ে করেছিল, কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে। আলাপ হলে দেখবে ছেলেটা সত্যিই খুব ভালো। যে মেয়েটা ওকে ছেড়ে গেছে সে নিশ্চয়ই খুব বোকা। আমি আর অবাক হচ্ছিলাম না। অ্যান নিজেও তো একদিন টনিকে ছেড়েছিল। অবশ্য সেই জন্যই নিজের বোকামি সংশোধন করতে এত দূরে ছুটে এলো। যেসব যাত্রী এখানে নেমেছেন তারা নিজেদের ঢেকে ঢুকে বেরিয়ে গেলেন। হালকা রোদ উঠেছে বাইরে। দুজনে দাঁড়িয়ে আছি এনকোয়ারির সামনে। টনির দেখা নেই। খুব উসকুস করছে অ্যান। টনি নাকি সময় সম্পর্কে খুব সচেতন। এমন তো হবার কথা নয়। আধ ঘন্টা চলে গেল। ও একটা পাবলিক টেলিফোনে চলে গেল। খানিক বাদে ফিরে এসে বলল, বেজে যাচ্ছে। ও অ্যান্সারিং মেশিন কেন রাখেনি কে জানে। নিশ্চয়ই এখন পথে আছে, সান্ত্বনা দিলাম আমি। ইতিমধ্যে খোঁজ নিয়ে জেনেছি গ্রেহাউন্ড বিল্ডিং থেকে 200 গজ হাঁটলেই মোটেল পাওয়া যাবে। দৈনিক $22। অতএব আমার একটা হিল্লে হচ্ছে, কিন্তু অ্যানকে একা ফেলে যেতেও পারছি না। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলাম, তুমি ঠিকানা জানো? বাচ্চা মেয়ের মতো মাথা নেড়ে হ্যাঁ বলল সে। তাহলে সেখানে গেলে হয় না? কিন্তু ও স্পষ্ট বলল স্টেশনে আসবে। অ্যানের গলায় হতাশা। হয়তো কোনো জরুরি কাজে আটকে গেছে। আমার কাছে আসার চেয়েও জরুরি? তাহলে তো আমার এখানে আসাই উচিত হয়নি। ঠিক আছে, আমি এখানে ওর জন্য অপেক্ষা করব। বোর্ডে দেখছি ঘন্টা 3 বাদে লস অ্যাঞ্জেলসে ফেরার বাস আছে। তার মধ্যে না এলে আমি ফিরে যাব। তুমি বরং মোটেলে চলে যাও, সারা রাত ঘুমাওনি। খুব খারাপ লাগছিল। একবার ওর ঠিকানায় গিয়ে। না। অগত্যা সুটকেস তুলে নিয়ে হাত বাড়ালাম। মনে থাকবে তোমাকে। সে হাসল, তারপর হাত বাড়িয়ে বলল, বাই সামারেশ। এবার আর আমি সংশোধন করিয়ে দিলাম না, অনেকটাই তো মনে রেখে বলেছে। দরজা দিয়ে বেরিয়ে আসার সময় আবার তাকালাম। একটি পাথরের মূর্তির মতো অ্যান দাঁড়িয়ে আছে। একটা স্বপ্নের আয়ু এখন মাত্র 3 ঘন্টা। বুকের ভেতরটা টনটন করে উঠল। সুটকেস টেনে বরফের উপর দিয়ে হাঁটছি। দুটো বাচ্চা স্কেটিং রোলারে চেপে বরফের উপর দিয়ে ছুটে গেল। রাস্তার মাঝখানে বরফ নেই, তাই গাড়িগুলো আসা যাওয়া করছে সহজ গতিতে। মোটরটি দোতলা, লম্বা, পাশে খানিকটা খোলা জায়গা। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেয়ালে শ্রীকৃষ্ণের ছবি দেখতে পেলাম। কাউন্টারের লোকটি নিশ্চিত ভারতীয়।
হেসে জিজ্ঞাসা করলাম, আপনি ভারত থেকে এসেছেন? লোকটি মাথা নাড়ল। না, মরিশাস। ঘুম ভাঙার পর আমি অনেকক্ষণ চুপচাপ শুয়ে রইলাম। এই ঘর অন্ধকার, দরজা বন্ধ, জানালায় ভারী পর্দা টানানো, তাই বাইরের পৃথিবীর অবস্থা কিরকম বোঝার উপায় নেই। কিন্তু বিছানায় শুয়ে শুয়েই মনে হয় আমি একা। আমার সঙ্গীরা এখন মায়ামির পথে। আমি যে স্প্রিংফিল্ডে নেমে একটি মোটেলে শুয়ে আছি এ কথা অন্য কারো জানার কথা নয়। এখন আমাকে পরিচিত কেউ খুঁজেও বের করতে পারবে না। মাঝে মাঝে আমার মাথায় অন্যরকম মতলব আসে। মতলব শব্দটিতে একটু খারাপ গন্ধ থাকায় ইচ্ছে বলাই ভালো। এই আমি এতকাল একরকম জীবন কাটালাম। আমার চারপাশের পরিচিত মানুষেরা আমাকে তাদের মতো করে জানে। যেসব দায় আমার আছে সেগুলোর ব্যবস্থা করে দিয়ে হঠাৎ যদি উধাও হয়ে যাই, যদি বহু দূরে একেবারে অচেনা কোনো পরিবেশে নতুন করে জীবন শুরু করি, তাহলে কেমন হয়? এক জীবনে দুটো জীবনের স্বাদ। সেখানে আমি লেখক নই, পুরনো কোনো স্মৃতি না টেনে একেবারে নতুন মানুষ। ধরা যাক ৪৮-এ কেউ মারা গেল। তার কাছে যেমন কোনো কিছু আশা করা বোকামি এবং মেনে নিতে হয়, তেমনি প্রথম জীবনের সমাপ্তি ঘটিয়ে আরেকটি জীবন বাকি ২০ বা ২৫ বছরের জন্য করলে কেমন হয়? যাকে বলেছি সেই হেসেছে। বলেছে, হবে না। তোমার ৪৮ বছরের অভিজ্ঞতা কোথায় যাবে? সেগুলো তো আর মন থেকে সরাতে পারবে না। তারই নির্দেশ তোমাকে এই ২৫ বছরেও নিয়ন্ত্রণ করবে। আজ শুয়ে শুয়ে এই কথাগুলোই ভাবছিলাম। এখন যদি এখানে কোনো একটা কাজ জুটিয়ে থেকে যাই? না, অসম্ভব। এদেশে প্রথম প্রয়োজন তোমার পরিচয়পত্র। কথায় কথায় দরকার। আমার পাসপোর্টে ভিসার মেয়াদ ফুরোতে দেরি হবে না। তারপর আমি অবাঞ্ছিত ব্যক্তি। কেউ কেউ এই অবস্থায় শিকাগোতে চলে যায়। সেখানে নাকি মামলা মোকদ্দমা করে অনেক বছর থাকা যায়। তাই জীবন পাল্টাতে গেলে সেটা ভারতেই করতে হবে, যা নিতান্তই অসম্ভব। আমি দেখেছি উল্টোপাল্টা ভাবতে পারলে সময় বেশ কেটে যায়, কিন্তু আমার খিদে পাচ্ছিল। এদেশে আসার পর এত খিদে কখনো পাইনি। ঘড়ি দেখলাম, ৪টে বাজে। বিছানা ছেড়ে ধরাচুড়ো পড়তে একটুও ইচ্ছে হচ্ছিল না। দরজা খুলতেই মনে হলো মরে যাব। পাপস, কি ঠান্ডা! রোদ নেই, দিন ধুকছে অনেকক্ষণ। একটা ময়লাটে আলো নেতিয়ে আছে বরফের ওপর। আপাদমস্তক ঢাকা একটি মানুষ হেঁটে গেল মোটেলের সামনে দিয়ে। হঠাৎ মনে হয় কলকাতায় কিছু শেকড়হীন ছেলে যাদের জ্বালায় পাড়ায় বাস করা যায় না, মেয়েরা হাঁটতে পারেন না, রাজনৈতিক নেতারা যাদের ব্যবহার করে লাভবান হন, যাদের শোধনের কোনো উপায় নেই, তাদের সবাইকে তুলে নিয়ে এসে যদি এই বরফ পরিষ্কার করার কাজে লাগাতে বাধ্য করা হতো, তাহলে কি একটু শিক্ষিত করা যেত? এখন চারধার সেই স্বপ্নপুরীর মতো। রাক্ষসী সমস্ত মানুষকে খেয়ে নিয়েছে। সন্ধে হলে সে আবার বেরোবে সন্ধানে। এখনো চারপাশে মানুষের ভয় তীর তীর করে কাঁপছে। একা একা বরফে পা ফেলে অনেকটা চলে এলাম। দূরে ফুড লেখা নিয়ন সাইনটা দেখতে পাচ্ছি। বড় রাস্তার দুপাশে বাড়িঘর কম। একটা গ্যাস স্টেশন সামনেই। কোনো গাড়ি নেই। গ্যাস স্টেশনে গ্যাসের দাম এবং অন্যান্য যা সুবিধা দেওয়া হবে তা চোখে পড়ার মতো করে লিখে রাখা হয়েছে। আমাকে দাঁড়াতে দেখেই সম্ভবত কাচের ঘরের দরজাটা খুলে গেল। একটা ভারী চেহারার লোক চিৎকার করে উঠল, হাই! জবাবে হাই বলাই বিধেয়, কিন্তু আমি এগিয়ে গেলাম লোকটার দিকে। সে আমাকে জিজ্ঞাসা করলেন, নো কার? নো, ট্যুরিস্ট। হ্যাঁ, কাম ইন, কাম ইন। ডু ইউ হ্যাভ এনি আর্মস? আর্মস? দ্রুত ঘাড় নেড়ে না বললাম। লোকটা আমার চোখ ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু আমি অবাক হলাম। ওই বিশাল শরীরে শার্টের উপর একটা পাতলা সোয়েটার ছাড়া এই ঠান্ডায় সে কিছুই পরেনি। দরজা বন্ধ করে সে আমাকে একটা চেয়ার দেখিয়ে দিল। যার কাছে বন্দুক আছে, ছুরি আছে, তাকে এই ঘরে ঢোকানো নিষেধ। আমি মার্ক। তোমার নাম কি? আমি টুপি আর মাফলার খুললাম। সমরেশ, ভারত থেকে এসেছি। ভারত? তাজমহল, তাই না? গুড। এই ঠান্ডায় কোথায় যাচ্ছ? আমি শেষবার কথা বলেছি ৩ ঘন্টা আগে। খুব বিশ্রী আবহাওয়া। মার্কের ইংরেজি বুঝতে অসুবিধে হচ্ছিল না। খিদে পেয়েছে, ওপাশের মোটেলটায় আছি, খেতে বেরিয়েছি। হ,
ওদিকে মিখাইলের ফাস্ট ফুডের দোকান আছে। ব্যাটা চোর, হটডগ খেলে মনে হবে কুকুরের লেজ চিবোচ্ছ। ব্যাটাকে পুলিশে দেওয়া উচিত। তোমার হাতে যদি সময় থাকে তাহলে একটু অপেক্ষা করো, ভালো জায়গা দেখাবো। খেয়ে বলবে তৃপ্তি হলো। কফি খাবে? জিজ্ঞাসা করেই মার্ক উঠে গেল কোনায়। সেখানে জারে কফি রয়েছে। একটা বোতাম টিপে সেটিকে গরম করে আমায় এক গ্লাস এগিয়ে দিল। আসল ব্যাপার হলো তৃপ্তি। সব করেও যদি তৃপ্তি না পাওয়া যায় তাহলে করাটাই বৃথা। তুমি একা? হ্যাঁ, এখানে আমি একা। মার্ককে আমার ভালো লাগছিল। লোকটার চেহারা অরণ্যদেবের জলদস্যুদের মতো। বোঝাই যাচ্ছে কথা বলতে ভালোবাসে। আর 5 মিনিট, তারপরেই আমার ছুটি। তুমি এখানে কাজ করো? ইয়া, 6 মাস। তুমি কি করো? লিখি। তবে এখানে এসেছি একটা টিভির ছবির জন্য। শুটিং করবে? হ্যাঁ, ভেবেছিলাম ওয়েস্ট থেকে ইস্ট কোস্ট পর্যন্ত। কথা শেষ করতে দিল না মার্ক। ফালতু পরিশ্রম হবে। শোনো, আমেরিকায় 2 রকম শহর আছে, সান ফ্রান্সিসকো অথবা নিউ ইয়র্ক। রাস্তাঘাটে মানুষ দেখতে পাবে, বাকি জায়গায় খুঁজতে হবে। প্রায় সবকটা শহরের চেহারা একই রকম। সাইনবোর্ড না দেখালে বোঝাতে পারবো না কোন শহরের ছবি তুলেছ। দুটো শহরকে নিলেই আমেরিকা ধরা যায়। কথাগুলো আমার খুব মনে ধরল। স্থানীয় কিছু দ্রষ্টব্য যেমন ডিজনিল্যান্ড, ইউনিভার্সাল স্টুডিও ছাড়া লস অ্যাঞ্জেলস আর ওয়াশিংটনের তফাৎটা কোথায়? লাস ভেগাস অথবা গ্র্যান্ড ক্যানিয়নের আলাদা চরিত্র নিশ্চয়ই আছে, কিন্তু তাদের সঙ্গে বাকি আমেরিকার কোনো মিল নেই। আমাদের টিভি সিরিয়ালের পটভূমি বাছতে পরে মার্কের এই মন্তব্য খুব সাহায্য করেছিল। কফি খেতে খেতে গল্প করছিলাম, যদিও কফির স্বাদ খুবই তেতো। এরা চিনি খেতেই চায় না। আজকাল কলকাতাতেও দেখেছি 8 চামচের বেশি চিনি নিলে অনেকের চোখ বড় হয়। তবু খিদের মুখে এই তেতো কফি খারাপ লাগছে না। 5 মিনিটের মাথায় বরফ ডিঙিয়ে একটা গাড়ি এসে দাঁড়ালো। মার্ক বলল, নিক এসে গিয়েছে, চলো এবার যাওয়া যাক। সে তার ওভারকোট আর টুপি পরে নিল। নিক ছোকরা, রোগা, অল্প বয়সী। মার্ক তার সঙ্গে জরুরি কথা সেরে আমায় নিয়ে বেরিয়ে পড়ল। বরফে পা দিয়ে মার্ক বলল, হাঁটবে হিলের ওপর চাপ রেখে, বুঝলে? এতক্ষণে সেটা বুঝে গিয়েছি। আবার গুঁড়ি গুঁড়ি তুষার ঝরা শুরু হয়ে গেছে। আমার ওভারকোটের ওপরটা সাদাটে হয়ে যাচ্ছে। মিখাইলের ফাস্ট ফুডের দোকানের সামনে দিয়ে আমরা হেঁটে গেলাম। দু পকেটে হাত ঢুকিয়ে আমরা চুপচাপ হাঁটছি। মার্কের পায়ের ছাপ বরফের ওপর। নিজেদের ইয়েতি ভেবে নিতে অসুবিধা হচ্ছে না। বড় রাস্তা ছেড়ে মার্ক যখন ডান দিকে ঢুকলো, তখন আমি একটা অস্বস্তিতে আক্রান্ত হলাম। এটা সেই মধ্যবিত্তজনিত অস্বস্তি যা কলকাতা আমাদের উপহার দিয়েছে। মার্ককে আমি চিনিই না। লোকটা একটা ঘুষি মারলে আমি অজ্ঞান হয়ে যাব। ওর যদি কোনো বদমতলব থাকে তাহলে? পকেটে ডলার, ট্রাভেলার্স চেক এবং আমার পাসপোর্ট রয়েছে। গ্রেহাউন্ডের টিকিট সুটকেসে রেখে এসেছি। কিছু একটা হয়ে গেলে একেবারে ফতুর হয়ে যাব। কিন্তু এসব ভাবনা সত্ত্বেও আমাকে মার্কের পেছনে হাঁটতে হচ্ছিল। চোখে পড়ল ডান দিকের বাড়ির দরজায় নিয়নে লেখা দি নোট। দরজা ঠেলে মার্ক ঢুকতেই আমি অনুসরণ করলাম। আধা অন্ধকার জড়ানো বেশ বড় হলঘরে টেবিল পাতা। সেখানে নারী পুরুষ বসে। একপাশে লম্বা বার কাউন্টার। মার্ক ঢুকতেই চারপাশ থেকে হাই হাই শুনতে পাচ্ছি। সেই ডাকে সাড়া দিয়ে মার্ক কাউন্টারের এপাশে একটা লম্বা টুলে গিয়ে বসে টুপি খুলে ফেলল। আমাকে ইশারায় তার পাশের টুলে বসতে বলে হাত তুলে কাউকে ডাকল। সামনের দেয়াল জুড়ে নানান ধরনের মদের বোতল। একটি প্রৌঢ় কল টিপে বিয়ার ঢেলে খদ্দেরকে দিল। দেখলাম মার্কের ডাকে ভেতর থেকে একজন মোটাসোটা মহিলা হাসতে হাসতে এগিয়ে এসে বললেন, হাই মার্ক, কি ভালো লাগছে তোমাকে দেখে। মহিলাটিকে আমি আগে সিনেমায় দেখেছি। একদা সুন্দরী এই ধরনের মহিলা সাধারণত সম্পত্তির মালিকান হন। মার্ক তাকে বলল, তোমাকে না দেখলে আমার মদ হজম হয় না সে কথা তুমি ভালো করে জানো মার্থা, কিন্তু আমার এই বন্ধুটির খুব খিদে পেয়েছে। তাই? ভদ্রমহিলা এগিয়ে এলেন আমার দিকে। মাঝখানে কাউন্টার। হেসে বললেন, আমার এখানে এসেছেন বলে ধন্যবাদ। কি দেবো আপনাকে? মার্ক বলল, আহ, সবচেয়ে ভালো জিনিসটা দাও।
মার্থা একটা আঙুল চিবুকে রেখে চোখ বন্ধ করলেন। আচ্ছা, এখন সামান্য কিছু মুখে দাও, খানিক বাদে ডিনার দিলে চলবে? ঘাড় নাড়লাম, অসুবিধে হবে না। মার্থার সঙ্গে সঙ্গে শরীর দুলিয়ে ভেতরে চলে গেলেন। আমি শঙ্কিত হলাম। এদের খাবারে আমি এখনো অভ্যস্ত হইনি। কি দেবে কে জানে। মার্ক তখন ষাঁড়ের মতো গলায় বলল, জোসেফ, তোমার চোখের মাথা খেয়েছো মনে হচ্ছে। কাউন্টারের ওপাশে দাঁড়ানো শুটকো প্রৌঢ় তৎক্ষণাৎ এক পাত্র হুইস্কি এগিয়ে দিল মার্কের সামনে। মার্ক তাকে বলল, আমার এই বন্ধুটি কি শুকিয়ে থাকবে? জোসেফ খুব বিনীতভাবে আমার দিকে তাকালো। স্যার, আপনি কি পছন্দ করেন? ভোদকা উইথ টনিক। এই বস্তুটি আমাকে সহজে কাবু করবে না। মাথা নেড়ে দ্রুত চলে গেল জোসেফ। ফিরে এলো গ্লাস নিয়ে। কলকাতায় এক গ্লাস জল ছাড়া মদ খাওয়ার কথা চিন্তাও করতে পারি না। সঙ্গে কিছু টুকটাক থাকা চাই। এখানে ঝাড়া হাত পা, কিন্তু অসুবিধাও হয় না। এই সময় একটি মেয়ে ভেতর থেকে এগিয়ে এলো প্লেট হাতে। তাতে দুটো মুরগির ঠ্যাং ভাজা রয়েছে। মার্ক বলল, ওকে, খারাপ হলে দাম দেব না মনে রেখো। মেয়েটি আমার সামনে প্লেট নামিয়ে হাসল। এই মুরগিটার চরিত্র খুব খারাপ ছিল। ভাজা হবার পর একটু ভালো হয়েছে কিনা পরখ করে বলবেন। বেশ মজা লাগলো কথাটা শুনে। সামান্য মুখে দিয়ে বললাম, মেয়েরা তো খুব সহজে নিজেদের বদলে ফেলতে পারে। এই মুরগিটাও পেরেছে। সঙ্গে সঙ্গে আবার ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠল মার্ক, ঠিক জবাব, ঠিক জবাব। আশেপাশের ২-৩ জন উঠে এলো ওই হাসিতে। তারা জানতে চাইল হাসির কারণ কি। মার্কের মুখে প্রশ্ন এবং উত্তর শুনে সেই সব নেশা হওয়া মানুষগুলো আমার হাত জড়িয়ে ধরে অভিনন্দন জানাতে লাগলো। একজন বলেই ফেলল, এতদিনে নাতালের মুখ বন্ধ হয়েছে। ওর কথার খোঁচায় সারা মনে ঘা হয়ে গিয়েছিল। আমার পরিবেশনকারিনীর নাম তাহলে নাতালি। সে চোখ মুখ লাল করে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। এবার বলল, মুরগিটার চরিত্র খারাপ ছিল কেন জানেন? খাঁচায় একটাও মোরগ ছিল না। বদলে গেল যখন বলছেন, তখন মনে হচ্ছে এতদিনে খোঁজ পেয়েছে। বললাম, ঠিক বলেছেন। এই জন্য ঘটকিকে কি ধন্যবাদ দেব? সঙ্গে সঙ্গে আবার ফোয়ারা উঠল। মেয়েটি রাগী বিড়ালের মতো ছিটকে চলে গেল ভেতরে। এক প্রৌঢ় এগিয়ে এসে জোসেফকে বলল, হাই জো, আমার উপহার হিসেবে ওকে এক পাত্র দিয়ে দেবে। এই নাও দাম। তার দেখা দেখি আরো একজন এগিয়ে গেল, তারপর আরো। জোসেফ দামগুলো যোগ করে আমার সামনে এসে বিনীত ভঙ্গিতে বলল, স্যার, ৬টা ভোদকা উইথ টনিকের দাম পেয়েছি। তার সঙ্গে আপনি একটা বেশি ধরতে পারেন। মার্ক বলল, সেটি আবার কার কাছ থেকে? জোসেফের সরু মুখটা একবার ভেতর দিকটা দেখে নিল। আমার স্যার। মার্ক মাথা দোলালো। খুব সাহস বেড়েছে দেখছি। জোসেফ কাঁধ ঝাঁকিয়ে চলে গেল। সমস্ত ব্যাপারটা এত আকস্মিকভাবে ঘটল যে আমি ঠিক কি করব বুঝতে পারছিলাম না। নাতালি মেয়েটি নিশ্চয়ই খুব মুখরা। ওর মুখের জ্বালায় এইসব ক্রেতারা নিশ্চয়ই টু শব্দও করতে পারত না। আজ আমার কথায় মেয়েটি জব্দ হয়েছে ভেবে একটু উল্লসিত হতেই পারে। আমি জোসেফকে বললাম, আপনি আমাকে ২টো ভোদকা দেবেন, বাকিটা মার্ককে। মার্ক আপত্তি করতে চাইল, কিন্তু আমি রাজি হলাম না। মুরগি শেষ করে চারপাশে তাকালাম। ঘরটা একটু একটু করে ভরছে। পাশের দেয়ালে একটা টিভি সেটে বেসবল খেলার ধারা বিবরণী শুরু হবে মনে হলো। আমি মার্ককে জিজ্ঞাসা করলাম, এরা সবাই এই পাড়ার মানুষ? বেশিরভাগই, মার্ক বলল। এখানে সবাই সবাইকে চেনে। এরা কি কাজকর্ম করেন? প্রায় সবাই চাকরিজীবী। শুধু ঘাড় ঘুরিয়ে দেখে নিয়ে মার্ক বলল, না, ওরা আসেনি, ওদের ব্যবসা আছে ছোটখাটো। এই সময় মার্থা ফিরে এলেন কাউন্টারে। মোটাসোটা মহিলার হাসিটি খুব সুন্দর। আমার দিকে তাকিয়ে বললেন, আপনি ঠিক করেছেন, নাতালির এটা প্রয়োজন ছিল। আমি বোকা বোকা মুখ করে তাকিয়ে আছি দেখে বললেন, ভেতরের ঘরে বসে কাঁদছে। এই প্রথম ওকে কাঁদতে দেখলাম। অত সুন্দর দেখতে যুবতী মেয়েটার কোনো ছেলে বন্ধু নেই, ভাবতে পারেন? শুধু ওই মুখের জন্যে। এই আমি কবরে পা বাড়াতে চলেছি, তবু ছেলে বন্ধুর ভিড় সামলাতে হিমশিম হচ্ছি। জো, তুমি কি জেলাস হচ্ছ? খানিকটা দূরে দাঁড়ানো রোগা মানুষটা ঘাড় নেড়ে না বলল। মার্থা খুশি হলেন। গুড বয়।
তারপর আমাকে জানালেন, জো আমার স্বামী। আচ্ছা, হাসলাম। শিবরাম এদের নিয়ে চমৎকার গল্প লিখতে পারতেন। অবশ্য নাতালের মতো একটি মুখোরাকে নিয়ে লিখেও গেছেন। সেই যাকে ঠান্ডা করতে হর্ষবর্ধনকেও গুলি ছুড়তে হয়েছিল। কিন্তু কোনো মেয়ে কাঁদছে আমার জন্য, এটা ভালো কথা নয়। এই সময় একটি যুবক খুব বিনীত ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো। মার্থা, নাতালি ঠিক আছে? মাথা নাড়লেন মহিলা। না, কাঁদছে। কাঁদছে? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না যুবক। হ্যাঁ, যাও না ভেতরে, এরকম চান্স আর কখনো পাবে না। মার্থা হাসলেন। যুবক আমার দিকে ঘুরে বলল, আপনার কাছে আমি কৃতজ্ঞ রইলাম। তারপর একটু ঘুরে ভিতরের দিকে চলে গেল। মার্ক হাসল। ও হলো নাতালের ১ নম্বর প্রেমিক। আর সবাই কেটে পড়েছে, ও দাঁতে দাঁত দিয়ে পড়ে আছে, কিন্তু পাত্তা পাচ্ছে না নাতালের কাছে। যাক, তবু কারো উপকার করলাম। হঠাৎ মার্থা আমার দিকে ঝুঁকে এলেন। আপনার দেশ কোথায় যেন? ভারত। অনেক দূর? এখান থেকে তো নিশ্চয়ই। ইংরেজিতে কথা বলে সবাই? না, তবে কেউ কেউ ইংরেজি জানে। মেয়েরা আমার মতো বার রেস্টুরেন্ট চালায়? খুব কম। পাহাড়ি অঞ্চলে ২-১ জনকে দেখেছি। মেয়েরা কি করে? আগে সংসার ছাড়া কিছু করার সুযোগ তারা পেতেন না, এখন সবই করছেন। আপনাদের দেশের মেয়েরা সুন্দরী? ও নিশ্চয়ই। আমার চেয়েও? মার্থার অবশ্যই বয়স ৫০। শরীর মোটা হলেও সাজগোজের দৌলতে একটা চিকনাই আছে। আমাদের দেশের ৯০ ভাগ মহিলাই ওই বয়সে পৌঁছে সাদা শাড়ি ধরে ফেলেন। ৫০ বছর আগে জামা না পরলেও চলত। প্রেম করার কথা এখনো ভাবতেই পারেন না। ইদানিং প্রায়ই মনে হয় ৫০ পেরিয়ে যাওয়া মহিলারা যদি নিজেদের সম্পর্কে সতর্ক থাকেন, তাহলে খুব ভালো বন্ধু হতে পারেন। কারণ তাদের অভিজ্ঞতা অনেক গভীর। কিন্তু এই কথা বললে লোকে ভ্রু কুঁচকে তাকাবে। অভিজ্ঞান লিখেছিলেন বলে সমরেশ বসুকে তো কম গালাগালি শুনতে হয়নি। যেন ৪০-৪৫ পর্যন্ত বুকে প্রেম থাকবে, আর তারপরেই সেটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কেউ যদি রেখে দেন, তাহলে তিনি চরিত্রহীনা হবেন। অদ্ভুত ব্যবস্থা। মার্থাকে বললাম, সৌন্দর্য কখনো তুলনা করা যায় না। সূর্যোদয় আর সূর্যাস্ত, কোনটা বেশি সুন্দর তা কি কেউ বলতে পারে? মার্থা মাথা নাড়তে নাড়তে বললেন, কি ভালো, কি ভালো। মনটা ভরে গেল। কতদিন এদেশে আছো? একা একাই ঘুরে বেড়াচ্ছ? দুটো প্রশ্ন। জবাব দিলাম। মার্থা বলল, একটু বাদে আমরা ডিনার খাবো, কিন্তু তোমার কাছে দাম নেব না। তুমি ভিতরে চলে এসো। মার্ক বলল, বাহ, আমি দরজার বাইরে পড়ে রইলাম। ভেতরে যাওয়ার আগে মহিলা মার্কের দিকে চোখের কোণায় তাকিয়ে বললেন, আজ পর্যন্ত তোমাকে বাদ দিয়ে আমি কিছু করেছি? এই সময় সারা ঘরে উত্তেজনা ছড়ালো। টিভি খেলা আরম্ভ হয়ে গেছে। বেসবল এদেশে প্রচণ্ড জনপ্রিয় খেলা। ফুটবল কেউ দেখে না, ক্রিকেটের চলই নেই। বেসবলই ধ্যান জ্ঞান। খেলা হচ্ছে পিটসবার্গে, রেডস আর পাইরেটস নামের ২ দলের মধ্যে। এই ঘরের দর্শকরা ইতিমধ্যে ২ দলে বিভক্ত হয়ে গেছে। বিলি হ্যাচার এবং ম্যারিওনো ডানকান নামের ২টি খেলোয়াড় দারুণ খেলছে। হ্যাচার ডানকান চিৎকারে কানে তালা লাগার উপক্রম। এখন কারো কোনো দিকে মন নেই। কে বলবে বাইরে বরফের পাহাড় জমে উঠেছে? এরই মধ্যে মার্ক জিজ্ঞাসা করল, ভারতে বেসবল হয়? মাথা নেড়ে না বললাম। মার্ক এমনভাবে তাকালো যেন আমরা কোনো অসভ্য দেশের মানুষ। চিৎকার করে বললাম, আমরা হকি, ক্রিকেট খেলি। হঠাৎ মনে হলো, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে গানটি কি হকি খেলা সম্পর্কে প্রয়োগ করা যায় না? খেলা চলাকালীন মাঠে গোলমাল বাঁধবেই, সেটা সংক্রমিত হলো এই ঘরে। হঠাৎ দুমদাম মারপিট লেগে গেল। চেয়ার গড়াতে লাগলো। চিৎকার চেঁচামেচির সঙ্গে ঘুষোঘুষি। মার্থা কাউন্টারের ওপর উঠে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলেন, তার দোকান ভেঙে যাচ্ছে। মার্ক চুপচাপ বসে রইল। হঠাৎ দরজা ঠেলে ২ জন পুলিশ অফিসারের আবির্ভাব হতেই গোলমাল আচমকা থেমে গেল। সুরসুর করে বেরিয়ে যেতে লাগলো দর্শকরা। কয়েক সেকেন্ডেই ঘর ফাঁকা। একজন অফিসার এগিয়ে এলেন। মার্থা, ১০০০ বার বলেছি এইসব খেলার সময় টিভি অন্য চ্যানেলে নিয়ে যাবে। এই শেষবার ওয়ার্নিং দিচ্ছি। মার্থা নেমে দাঁড়ালেন।
শোনে নাকি হতভাগারা? নেক্সট টাইম এই যুক্তি শুনবো না। কেমন চলছে মার্ক? মার্ক হাত উল্টালো, কিছু বলল না মুখে। অফিসার আমার দিকে তাকালেন। নতুন মনে হচ্ছে। গোলমালে আপনি ছিলেন না? না, বেসবলে আমার আকর্ষণ নেই। সে কি? আপনি কোন গ্রহের মানুষ? অফিসার যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। শো মি ইউর আইডি। অগত্যা পাসপোর্ট বের করে দিলাম। সেটি পরীক্ষা করে ফিরিয়ে দিয়ে মন্তব্য করলেন, হুম, ল্যান্ড অফ গ্যান্ডি। শি ওয়াজ কিল্ড, তাই না? হ্যাঁ, যেভাবে প্রেসিডেন্ট কেনেডি নিহত হন। অফিসার চোখ ছোট করে আমার জিজ্ঞাসা করলেন, কোথায় উঠেছ? মোটেলে। হুম। ওরা আর দাঁড়ালেন না। শূন্য রেস্টুরেন্টে তখন জো টেবিল চেয়ার ঠিকঠাক করছে। হঠাৎ ভেতর থেকে চিৎকার ভেসে এলো এবং সেই যুবক পড়ি কি মরি করে দৌড়ে এলো বাইরে। তার পেছন পেছন নাতালি। ধরো, ধরো ওকে, পুলিশ কোথায় গেল? যুবক আর দাঁড়ায়নি। নাতালি কথা শুরু করার আগেই সে রাস্তার বাইরে। মার্থা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কি হয়েছে মানে? আমি কাঁদছিলাম আর ও এতক্ষণ চুপচাপ বসেছিল। তা থাকুক বসে। এখানে গোলমাল শুরু হতেই বলল, একটা চুমু খেতে পারে কিনা। আমার মন এত খারাপ ছিল যে মাথা নেড়ে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে চুমু খেতে লাগলো। সেটা খেয়াল হতে নিজেকে সরাতে চাইছি, অমনি আমার জিপারে হাত রাখলো। এত বড় স্পর্ধা! আমাকে ওর সঙ্গে শুতে হবে? নাতালি চিৎকার করল, তোমাকেও খুব ভালোবাসে নাতালি। ঝাড়ু মারো আমার ভালোবাসার মাথায়, যা জিপার খোঁজা ছাড়া অন্য কিছু জানে না। পুরুষগুলো সব সময় একই ধান্দা, দু চোখে দেখতে পারি না। বাড়ি গিয়ে স্নান না করা পর্যন্ত সারা শরীর ঘিন ঘিন করবে। কথাগুলো বলেই নাতালি এবার আমার দিকে তাকালো। তারপর বড় বড় পা ফেলে সামনে এলো। এই যে, আমাকে জব্দ করার জন্য মার্ক তোমাকে এখানে এনেছে না? সত্যি কথা বলো। ভয়ে ভয়ে জবাব দিলাম, সত্যি কি তুমি জব্দ হয়েছ? না, হইনি। অত সোজা না। এই কথাটাই তো আমি সবাইকে বোঝাতে চাইছি। কি বোঝাতে চাইছো? তুমি অন্য ধাতুতে গড়া। এত বড় আমেরিকায় তোমার মতো মেয়ে দ্বিতীয়টি পাওয়া যাবে কিনা সন্দেহ। তবে হ্যাঁ, তোমার কাউন্টার পার্ট ভারতে প্রচুর আছে। সত্যি? হ্যাঁ। তাহলে তো আমার সে দেশেই যাওয়া উচিত। চলে এসো, তোমাকে মাথায় করে রাখবো আমরা। তোমার মতো মেয়েকে আমরা সতী সাবিত্রীর একটা রূপ বলে ভাবি। সতী মানে কি? যে একজন ছাড়া অন্য পুরুষের ছায়া মাড়ায় না। কিন্তু কিন্তু আমার তো সেই একজনই নেই। মার্থা এবার কথা বললেন, ঠিক আছে, এ নিয়ে পরে কথা বলা যাবে। এখন চলো, সবাই মিলে ডিনার করা যাক। খাবার সত্যিই ভালো। আমেরিকানরা ভাত এবং মাংসের ঝোল খায়, তাই প্রথম জানলাম। খাওয়ার টেবিলে নাতালি আমার দিকে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে। যে দেশের মেয়েরা বিয়ের আগে কুমারী আছে জানলে তার শারীরিক অক্ষমতা সম্পর্কে সন্দেহ করা হয়, সে দেশে নাতালি তো অদ্ভুত ব্যতিক্রম। খাওয়ার পরে মার্থা এবং জো এর কাছে বিদায় নিয়ে আমরা তিনজন বেরিয়ে এলাম। ওদের তুলনায় আমার পোশাক অনেক ভারী, কিন্তু এই নিশুতি রাত্রে যেন ঠান্ডা আরো ধারালো হয়ে দাঁত বসাচ্ছে। নির্জন বরফ মাখা রাস্তায় একটা গাড়ি পর্যন্ত নেই। এদেশে নেড়ি কুকুর নেই, থাকলেও এই আবহাওয়ায় বেরোতো না। মার্ক যাবে আমার মোটেল ছাড়িয়ে। খানিকটা যাওয়ার পর নাতালি দাঁড়ালো, আমার দিকে ঘুরে বলল, কদিন আছো এখানে? কাল সকালে চলে যাব, কাঁপতে কাঁপতে বললাম। মুখ থেকে ধোঁয়া বেরোলো। গুড নাইট। মেয়েটা একা বাঁ দিকের রাস্তা ধরল। খুব খারাপ লাগছিল। মার্ক হাঁটা শুরু করে হাসল। মেয়েটা বোকা। কেন? কবে 12-13 বছর বয়সে দুটো কালো লোক ওকে ধর্ষণ করেছিল, সেই স্মৃতি ভুলতে পারছে না। পুরুষ দেখলেই ওদের কথা ভাবে। এই করতে করতে একদিন খিটখিটে বুড়ি হয়ে যাবে। মার্ক কাঁধ নাচালো। মোটেলের সামনে এসে মার্ক হাত বাড়ালো। তা কেমন কাটলো সময়? খুব ভালো। তুমি না নিয়ে গেলে এসব অজানাই থেকে যেত। হাউ ওয়াজ দ্য ফুড? ভালো, খুব ভালো। গুড নাইট। মার্ক হাত ছাড়িয়ে হাঁটা শুরু করলো। মোটেলের বিছানায় লেপের তলায় শুয়ে আমার মনে হলো, এদেশের মানুষের আবেগ বড্ড কম।
মার্থা, নাতালি এবং মার্কের মতো এমন সহজ গলায় বিদায় নিয়ে যেতে পারতাম কি আমি, যেখানে আর কোনোদিন দেখা হবে না? হয়তো এটাই ঠিক। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই আবর্জনার মতো পা জড়িয়ে ধরে। পরদিন গ্রেহাউন্ড ধরলাম ওই সকাল 10:30টাতেই। সেন্ট লুইস হয়ে ইন্ডিয়ানাপোলিসে এলাম রাত 9:15-তে। একদিনের পক্ষে অনেকটা বাসে থেকেছি। এই পথটুকু একেবারে মুখ বুজে কাটাতে হয়েছে। বাসটা ছিল ফাঁকা। জানালার বাইরের বরফ আর কতক্ষণ দেখা যায়। আমি ক্রমশ দেশের মাঝখানে চলে আসছি। ফলে ঠান্ডা বাড়ছে, কিন্তু 0 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে গেলেও আমি তো বেশ মানিয়ে নিয়েছি। ইন্ডিয়ানাপোলিসে মোটেলে রাত কাটালাম। আজ এত রাত্রে কোথাও যাইনি। একটা নিউ ইয়র্ক টাইমস পড়ে আছে ঘরে। আসার আগে যিনি ছিলেন তিনি নিয়ে যাননি, আর ঘর পরিষ্কার করার সময় এরাও সরায়নি। তারই পাতায় চোখ রাখলাম। হঠাৎ একটি বিজ্ঞাপন আমার নজর কাড়ল। বিজ্ঞাপনের আকারে ওপরে 25শে ফেব্রুয়ারি 1983-তে গভর্নর মারিও কুমোর উক্তি উদ্ধৃত। আমি আপনাদের আশ্বস্ত করছি, কোঅপারেটিভ সোসাইটির প্রয়োজনীয় মেরামতির ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তারপরে দুই বৃদ্ধার ছবি, হাতে পোস্টার, তার উপরে লেখা, গভর্নর, আপনি কি আপনার প্রতিজ্ঞা ভুলে গেছেন? নিউ ইয়র্কের একটি কোঅপারেটিভ হাউজিং স্টেট, যা কিনা পৃথিবীর সবচেয়ে বড় কোঅপারেটিভ হিসেবে স্বীকৃত, তার নাগরিকেরা এই বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনের ভাষা, বিনয় এবং সমস্যা মনে রাখার মতো। গভর্নর, আপনি কি জানেন, সরকারের তত্ত্বাবধানে কোঅপারেটিভ সোসাইটির বাড়ি তৈরির দাম $2.5 মিলিয়ন থেকে $5 বিলিয়ন পৌঁছেছে? আপনি কি জানেন, সব রকম খরচ দেওয়া সত্ত্বেও এখানকার বাসিন্দারা বাড়ি তৈরির ডিজাইন এবং কনস্ট্রাকশনের গাফিলতির জন্য অসুবিধাতে রয়েছেন? যেমন মাটির তলা দিয়ে জল, ইলেকট্রিক, গ্যাস ইত্যাদির বিলি ব্যবস্থায় ভুল আছে। আপনি কি জানেন, এই ভুলের জন্য যদি সব বানচাল হয়ে যায়, তাহলে এই সোসাইটির 55,000 মানুষ, যাদের মধ্যে বৃদ্ধ এবং শিশুরাও আছেন, সঙ্গে সঙ্গে গৃহহীন হয়ে যাবেন? আপনি কি জানেন, এই ব্যাপারে উপযুক্ত কর্তাদের সঙ্গে আলোচনায় অচলাবস্থায় এসে পৌঁছেছে এবং কাজ স্থগিত রয়েছে? আপনি কি জানেন, আমাদের বাড়ির ব্যাপারে খরচ প্রায় 125% বেড়েছে এবং সরকার কোনো কাজই করছেন না? গভর্নর, দয়া করে আমাদের হিম শীতে ফেলে রাখবেন না। নির্বাচনের আগে আপনি আশ্বাস দিয়েছিলেন আমাদের প্রয়োজনে পাশে থাকবেন। আপনাকে আমাদের প্রয়োজন এখনই। এইরকম একটি গণতান্ত্রিক আবেদন দেখে অবাক না হয়ে পারিনি। আমাদের দেশে নির্বাচনের আগে নেতারা কত রকম আশ্বাস দেন, পরে যখন তাদের দর্শন পাওয়া যায় না, তখন এইরকম বিজ্ঞাপন ছাপা হলে কি কোনো প্রতিক্রিয়া হবে? সকালে গ্রেহাউন্ড বাস স্ট্যান্ডে এসে ম্যাপের দিকে তাকাতেই চোখে পড়ল ডেটনের পরে কলম্বাস, ওয়াহিও পড়বে। সঙ্গে সঙ্গে মনে এলো আমাদের দুই বন্ধুর কথা। সঙ্গের ডায়েরি দেখে টেলিফোন করলাম। প্রায় 6 ঘন্টার দূরত্বে টেলিফোন বাজল। প্রভাতের গলা শুনতে পেলাম। পরিচয় দিতেই তিনি উল্লসিত। আরে, কোত্থেকে বলছেন? ইন্ডিয়ানাপোলিস। সেখানে কি করছেন? আসুন, চলে আসুন। কখন আসছে বাস? 4:20। ঠিক আছে, গ্রেহাউন্ড স্ট্যান্ডে আমরা থাকবো। বেশ জমিয়ে আড্ডা মারা যাবে। বাসে চেপেছি সকাল 10:40-এ। দুপাশের রাস্তায়, শুকনো গাছের ডালে, খোলা মাঠে বরফের পরিমাণ যেন বেড়েই চলেছে। এই বরফ দেখতে দেখতে চোখ খারাপ হয়ে যাওয়ার উপক্রম। কলকাতায় বসে বরফের ছবি দেখে বেশ আনন্দ হয়। কল্পনা করতে ভালো লাগে এস্কিমোদের সঙ্গে ইগলুতে বাস করছি, কিন্তু বাস্তব বড় নির্মম। আমি যে বাসটাতে চেপেছি সেটি আসছে লস অ্যাঞ্জেলস থেকে। এক একটা শহরে কিছুক্ষণ জিরিয়ে ছুটে চলেছে নিউ ইয়র্কের দিকে। সময় লাগে প্রায় 70 ঘন্টা। বাসে উঠেই লক্ষ্য করেছি একটি 22-23 বছরের ছেলে সমানে বিড়বিড় করে যাচ্ছে। মাঝে মাঝে উঠে দাঁড়াচ্ছে। বেশ ক্ষুব্ধ বলে মনে হচ্ছে ওকে। কোনো কারণে ড্রাইভার গতি কমিয়েছিল, অমনি সে চিৎকার করে গালাগালি দিতে লাগলো। এরকম অভিজ্ঞতা আগে হয়নি। বাসের সবাইকে ভদ্রভাবেই বসে থাকতে দেখেছি। আমার পাশে যিনি বসেছিলেন তাকে জিজ্ঞাসা করলাম, ছেলেটির সমস্যা কি? হ্যাঁ, একটানা জার্নি করে ওর নার্ভ ফেল করেছে। খুব কম মানুষ ওই দূরত্ব একটানা যায়। 8 ঘন্টা অন্তর বাসের ড্রাইভার পাল্টানো হয়। একঘেয়েমি চূড়ান্ত অবস্থায় গেলে এরকম হয়।
ইন্ডিয়ানাপোলিসের ড্রাইভার ওকে অনুরোধ করেছিল একদিন থেকে যেতে, তাহলে অনেকটা স্বাভাবিক হয়ে যেত। ছেলেটার কাছে নাকি পয়সা নেই, থাকলেই তো খরচ। ভদ্রলোক জানালেন। আমি ছেলেটিকে দেখলাম, টলতে টলতে আমার পাশ দিয়ে টয়লেটে গেল। যাওয়ার সময় বিড়বিড় করছিল, বরফ বরফ আর বরফ, পাগল হয়ে যাব আমি। টয়লেট থেকে বেরিয়ে চিৎকার করলো, হেই ম্যান, জোরে চালাতে কেউ শেখায়নি তোমায়? নেক্সট টাইম আমি এই বাসে কখনোই চড়বো না। কারো কিছু বলার আছে? চ্যালেঞ্জের ভঙ্গিতে সে অন্যান্য যাত্রীদের দিকে তাকাতে তাকাতে নিজের জায়গায় ফিরে গেল। কেউ কোনো জবাব দিল না। ছেলেটার মনের অবস্থা বোধহয় সবাই বুঝতে পারছিল। এই আমি মাঝে মাঝে এই মোটেলে রাত কাটিয়ে চলেছি, আমারই কেমন একঘেয়ে লাগতে শুরু করেছে। ছেলেটার তো হতেই পারে। আমার ডান দিকের সিটে একটি ছেলে গম্ভীরভাবে সিগারেট খাচ্ছিল। চিবুকে যত্নে রাখা দাড়ি, প্যান্ট জ্যাকেটে আমেরিকান ছাপ, গায়ের রং মেক্সিকানদের মতো। কিন্তু অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি ওর পায়ের জুতো বাটা কোম্পানির একটি বিশেষ প্রোডাক্টের মতো। ছেলেটা যখন সোজা দাঁড়িয়ে মাথার উপরের র্যাক থেকে হাত ব্যাগ টেনে কিছু বের করছিল, তখন ব্যাগের গায়ে যে ছাপটি দেখলাম তা কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে অহরহ দেখেছি। সন্ধে বাড়ছিল। ছেলেটা ব্যাগ থেকে একটা হেডফোন গোছের জিনিস বের করে মাথায় লাগিয়ে সিটে বসে চোখ বন্ধ করে গান শুনতে লাগলো। ওর বাটা কোম্পানির জুতোটা নাচছে। সামান্য ঝুঁকে জিজ্ঞাসা করলাম, আপনার লাইটারটা পেতে পারি? ছেলেটার কানে কথাটা ঢুকলো না। আমি ওর পাশের খালি সিটে বসে প্রশ্নটা আবার করতেই সে নড়ে চড়ে সোজা হলো। হেডফোন খুলে আমার প্রশ্নটা শুনল, তারপর নিতান্ত অনিচ্ছায় আমাকে লাইটার দিল। সিগারেট ধরিয়ে বললাম, কি বরফ, ভাবা যায় না। এ দেশে থাকতে হলে এসব মেনে নিতেই হবে, চোস্ত ইংরেজিতে বলল ছেলেটি। আপনি কতদিন আছেন এখানে? 2 বছর, কিন্তু এর মধ্যেই নিজেকে এ দেশের সঙ্গে চমৎকার মানিয়ে নিয়েছি। আপনার দেশ? আমেরিকা। ছেলেটি কাঁধ নাচালো। এখানে আসার আগে? হো হরিবল, ইন্ডিয়াতে ছিলাম। কিভাবে ছিলাম এখন ভাবতেই অবাক লাগে। কথাগুলো বলে ছেলেটা আমার দিকে তাকালো। আপনি এশিয়ান? বাংলাদেশ থেকে? না, কলকাতা থেকে। মাই গড। ছেলেটা হেডফোন মাথায় আটকাতে যাচ্ছিল। এবার পরিষ্কার বাংলায় জিজ্ঞাসা করলাম, কখনো দেশে ফিরবেন না? সে কিন্তু ইংরেজিতেই জবাব দিল, না, কখনো না। কেন? আমি এখানেই থাকতে চাই, তাই। গ্রিন কার্ড পেয়েছেন? সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই। ছেলেটা চোখ বন্ধ করল। আমি ফিরে এলাম নিজের আসনে। খুব রাগ হচ্ছিল। একসময় কলকাতা থেকে প্রচুর ছেলে বম্বে যেত সিনেমায় নামবে বলে। বেশ কিছু সফল মানুষের দৃষ্টান্ত ছিল, যারা একসময় বোম্বের ফুটপাতে শুয়ে থাকতেন পয়সার অভাবে এবং পরবর্তীকালে ফিল্ম লাইনের কেউকেটা হয়েছেন। এদের দেখে যারা গিয়েছে তাদের 99 ভাগ হারিয়ে গিয়েছে হতাশায়। ঠিক তেমনি আমেরিকার হাতছানিতে আকৃষ্ট হয়ে কিছু তরুণ তরুণী চলে আসে এদেশে। কলেজে পড়ার ছাড়পত্র একটু ভালো ছেলে মেয়েরা পরীক্ষায় বসলেই পেয়ে যায়। কজন ফিরে যায় জানি না, এই ছেলেটি কেমনভাবে এসেছে তাও জানা নেই। তবে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর আর যখন নবীকরণ করা সম্ভব হয় না, তখন চোরের মতো এদেশে লুকিয়ে থাকতে হয় এদের। পরিশ্রম করলে আমেরিকায় এখনো ডলার রোজগার করা যায়, কিন্তু বৈধ ছাড়পত্র না থাকলে অর্ধেক মাইনে দিয়ে এদের ব্যবহার করার মতো প্রতিষ্ঠানের অভাব নেই। এবং সেই সব প্রতিষ্ঠান চালায় এশিয়ানরাই। ছেলেটি এখন আমাকে খুব অপছন্দ করছে। ও যে আমেরিকান তা বোঝাবার জন্য একটি কালো ছেলের পাশে উঠে গেল। একদম মার্কিন কায়দায় কথা বলতে লাগলো সে, সম্ভবত আমাকে শুনিয়ে। ডেটনে গাড়ি থামলো মিনিট 10-এর জন্য। দত্ত পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলে নিলাম আমি ঠিক 4:30টায় পৌঁছব। বরফের জন্য 10 মিনিট দেরি হবে। জানলাম ওয়াহিওতে এখন এই দুপুরে তাপমাত্রা -10। হাড় হিম হয়ে যাওয়ার মতো খবর। ডেটন থেকে মাত্র 1.25 ঘন্টার পথ। কিন্তু এত বরফ পড়ছে যে সরকারি গাড়ি সেগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলতে না ফেলতে আবার জমে যাচ্ছে। ফলে আমাদের বাস চলছে বেশ সতর্ক হয়ে। আর এই কারণেই সহযাত্রী ছেলেটি আরো অস্থির হয়ে উঠল। ভয় হচ্ছিল নিউ ইয়র্কে পৌঁছাবার আগে ছেলেটি পুরো পাগল না হয়ে যায়। গ্রেহাউন্ড বাসে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে।
কিন্তু নেব্রাস্কা অঞ্চলে মাঝে মাঝে দুর্ঘটনার কথা শোনা যায়। তাপমাত্রা সেখানে সামারে 0-তে থাকে। শীতে তো কথাই নেই। দুটি শহরের ব্যবধানও প্রচুর। মাঝপথে যদি কোনো বাসের তাপযন্ত্র খারাপ হয়ে যায়, তাহলেই হয়ে গেল। গেল বছর নাকি বাসশুদ্ধ মানুষ ঠান্ডায় জমে মরে গিয়েছিল ওইরকম দুর্ঘটনার কারণে। এখানে বাসের ঘেরাটোপে বসে ভাবছি, সেরকম কিছু হলে আমার অবস্থা আদৌ সুখকর হবে না। ওয়াহিও শহরে ঢুকলাম। নির্জন চুপচাপ শহর, তবে গাড়ি দেখতে পাচ্ছি বিস্তর। মনে হচ্ছে ওখানে বরফ সরাবার ভালো ব্যবস্থা। রাস্তায় কোনো গাড়ি হর্ন বাজায় না। গ্রেহাউন্ড বিল্ডিংয়ের নিয়ন্ত্রিত আবহাওয়ায় অপেক্ষা করছি ওদের জন্য। 5টা বাজতে চলল। উদ্বিগ্ন হয়ে 2-3 বার বাইরে উঁকি মারতে গিয়েছিলাম। সারা শরীরে কাঁপুনি হতে ছুটে ফিরে আসছি। 5টা নাগাদ তনুশ্রী এলেন। আপাদমস্তক শীত পোশাকে ঢাকা। চিনতে অসুবিধা হয়। প্রথমেই সংলাপ, কেমন জম্পের শীত পড়েছে বলুন তো? আপনার নিশ্চয়ই খুব ভালো লাগছে। ওর গাড়িতে উঠতে গিয়ে দেখলাম বর্ষায় কলকাতার রাস্তায় যেমন কাদা জমে, তেমনি এখানে বরফের কাদা জমে আছে। সাবধানে না হাঁটলে আছাড় খেতে হবে। গাড়ির ভেতর বেশ গরম আরাম। তনুশ্রী বললেন, বাড়ি থেকে বেরিয়ে হাইওয়েতে এমন জ্যামে পড়েছিলাম যে আসতে দেরি হয়ে গেল। আপনাদের বাড়ি কি অনেক দূরে? 45 মিনিট। বাঙালি কেমন আছে এখানে? প্রচুর। আপনি আসবেন জেনে গিয়েছে অনেকেই। এর মধ্যেই? আমাদের পেটে কথা থাকে না। তনুশ্রী হাসলেন। ফিরে গিয়ে লিখবেন? এখনো ভাবিনি। অদ্ভুত। বুঝলাম না। আপনারা বাঙালি লেখকরা কদিনের জন্য এখানে এসে কি দেখেন জানি না, কিন্তু ফিরে গিয়ে এত ভুলভাল লেখেন যে পড়া যায় না। যার বাড়িতে তারা এসে ওঠেন, পরে সমালোচনা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। না বুঝে লিখবেন না। আমি জানি না কোন লেখক কি ভুল করেছেন, কিন্তু বুঝলাম এরা ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছেন। তনুশ্রীদের বাড়ির চারপাশে বরফ। রাস্তার দুপাশের বাড়িগুলো এই সন্ধেবেলায় ভুতুড়ে ছবির মতো দেখাচ্ছে। গ্যারাজের সামনে পৌঁছে রিমোট টিপে দরজা খুলে গাড়ি ভেতরে ঢুকিয়ে দিলেন মহিলা। গ্যারাজে গরম হাওয়া চালু ছিল। আমার কোনো কষ্ট হলো না। প্রভাত দাঁড়িয়েছিলেন। মনে হলো নিজের বাড়িতে এলাম। পুরো বাড়িটা গরম রাখার ব্যবস্থা আছে। স্নান সেরে পাজামা পাঞ্জাবি পরে কি যে আরাম লাগলো তা বোঝাতে পারবো না। আমাকে যে ঘরটি দেয়া হলো তার জানালার বাইরেই যেন নর্থ পোল। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের ভ্রমণ কাহিনী বিনি সুতোয়। গল্পটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।